বাংলা শুভ নববর্ষ আপনাদের সবাইকে। নববর্ষের দিনেও এই ভিডিওটা বানাতে হচ্ছে শুধুমাত্র আপনাদের অনেক প্রশ্ন আসছিল যে ইরান আর ইসরায়েল নিয়ে যে এখন টেনশন চলছে, যুদ্ধের যে একটা পরিস্থিতি শুরু হয়েছে, তার জন্যে কি আমাদের স্পেশাল কিছু অ্যালার্ট হওয়ার দরকার আছে? মার্কেট নিয়ে কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলবো। যুদ্ধের পরিস্থিতিতে আমি কিভাবে আমার পোর্টফোলিওকে প্ল্যান করছি সেই নিয়ে একটু কথাবার্তা হবে। তার সাথে সাথে এই ভিডিওতেই আমি 3টে রেজলিউশনের কথা বলবো, যেটা এই নিউ ইয়ারে বা বাংলা নিউ ইয়ারে নববর্ষে আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে আমাদের নেওয়া উচিত আমাদের নেক্সট প্রজন্মের জন্যে। মানে আমাদের যে ফিনান্সিয়াল ফ্রিডমের কথা হয় সেটা আমরা আমাদের নেক্সট প্রজন্ম মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে সেটাকে মানে এমনভাবে কাজ করতে হবে যাতে তাদের ভবিষ্যৎটা অনেকটা সিকিওর করা যায়, সেটা কিভাবে হতে পারে তা নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করব। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই শুনবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন আছেন যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমে একটু যুদ্ধ নিয়ে কথা বলে নিই আপনাদের সামনে। S&P 500 ইন্ডেক্স, যেটা ইউএস এর মেন ইন্ডেক্স, তার চার্ট খোলা আছে। যদি তার চার্টটা দেখেন, এটা ডেইলি চার্ট। ডেইলি চার্টে যদি দেখতে পারেন, এটা হচ্ছে 20 ডেজ মুভিং এভারেজ, মানে 20 EMA। যদি দেখেন লাস্ট এই সময় যদি আমি বলি এই নভেম্বর, ঠিক আছে, নভেম্বর 2023-এর পর থেকে কিন্তু কোনোবার এমন হয়নি যে এই 20 EMA ভেঙে ও ট্রেড করেছে বা ভেঙে ক্লোজিং দিয়েছে। এরকম কিন্তু কোনো বার হয়নি। দেখতে পাচ্ছেন সবসময় এই মুভিং অ্যাভারেজের উপরেই আছে। একদিনের জন্য যদি মুভিং অ্যাভারেজটাকে এখানে ব্রিচ করেছিল, তার পরের দিন আবার তার উপরে কিন্তু উঠে গেছিল, কিন্তু এবার কিন্তু সেটা হয়নি। বিগত 2-3 দিন ধরে কিন্তু ও কনসিস্টেন্টলি এই মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে এবং বিগত মানে শুক্রবার তো বেশ তার ভালো নিচেই কিন্তু ক্লোজিং দিল। শুক্রবারের ক্লোজিংটা আরও ইম্পর্টেন্ট আছে কেন সেটা উইকলি ক্লোজিংও আমি উইকলি চার্টেও বলবো। এইটা কিন্তু একটা বুঝতেই পাচ্ছেন নভেম্বরের পর থেকে কিন্তু এই প্রথম চার্টে কিন্তু এই প্যাটার্নটা এলো। এবার এটার ফলো আপ হবে, আরও নিচে আসবে নাকি এখান থেকে আবার রিকভার করে যাবে, সেটা তো মার্কেট সোম মঙ্গলবারই বলবে। কিন্তু একটা যে প্যাটার্ন তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের একটু হলেও অ্যালার্ট হতে হবে। এই জন্যই বলছি, নিফটিতে কিন্তু এরকম জিনিসটা এখনো হয়নি, কিন্তু S&P 500 বা ইউএস মার্কেট কিন্তু অলরেডি এই ব্যাপারটাকে করছে। হ্যাঁ, সেখানে শুধু যুদ্ধের ব্যাপারটা নয়, সেখানে ইন্টারেস্ট রেট, জানেন সিপিআই ইনফ্লেশন একটু বেশি এসেছে, তো বাজার আবার মনে করছে যে ওই রেট কমাবার যে ব্যাপারটা সেটা আরও হয়তো পিছিয়ে যাবে কিছু মাস, সেটা একটু ভাবা হচ্ছে। তার জন্যও এই মন্দা একটু দেখা দিচ্ছে। কিন্তু এখনো সেই অর্থে কিছু ভয় পাওয়ার কিছু নেই, যদি না এর পরের উইকেও এই যে রেড ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে এটার কন্টিনিউয়েশন নিচের দিকে হয়। যদি কন্টিনিউয়েশন নিচের দিকে হয় তাহলে কিন্তু এইখানে একটা টপ তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তখন লোয়ার লো তৈরি হবে বা লোয়ার হাই তৈরি হয় কিনা সেটা কিন্তু দেখার বিষয় আছে। সুতরাং একটু অ্যালার্ট হওয়ার সত্যি জায়গা আছে, এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখা উচিত। আমি একটু অ্যালার্ট অবস্থায় আছি। মানে নেক্সট উইকে আমি কিন্তু ইউএস মার্কেটকে ভালো মতন একটু লক্ষ্য করব, S&P 500-কে স্পেশালি। এইবার আসি যুদ্ধের ব্যাপারে। দেখুন, যত দূর খবর আপনারাও অনেক নিশ্চয়ই শোনেন, আমিও অনেক খবর নেওয়ার চেষ্টা করি, সেখানে একটা দিকে তো দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে ইউএস যেমন বলেছে বা ভারতও যেমন বলেছে যে ইরান বা আপনার ইসরায়েলে যারা মানে যাতায়াত করতে চান তাদের বলা হয়েছে যে না, আপনারা যাতায়াত একটু করবেন না, একটু সাবধানে থাকবেন। বিভিন্ন কনসুলেটে ওয়ার্নিং জারি করা হয়েছে বিভিন্ন দেশ থেকে, মানে ইসরায়েলের দূতাবাসে, আপনার ইরানের দূতাবাসে, এরকম অনেক কিছু ব্যাপার হয়েছে। তো মানে সব পৃথিবীর সমস্ত দেশই কিন্তু এখন ইরান এবং ইসরায়েলের যে এই মানে যুদ্ধ ভাব আমি বলবো তার দিকে কিন্তু নজর করে রেখেছে। কোনো টিভি চ্যানেল বলছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যাটাক হতে পারে, কেউ বলছে না মানে অলরেডি
অলরেডি কিছু চোরাগোপ্তা ভাবে আক্রমণ, ড্রোন হামলা এই সবগুলো হচ্ছে, এরকম অনেক কিছু শুনতে পাবেন। কিন্তু ফুল ফ্লেজ যুদ্ধ কিন্তু বা দুটো দেশের মধ্যে যেরকম, সেগুলো কিন্তু এখনো শুরু হয়নি। যখনও ভিডিওটা তৈরি হচ্ছে সেই অর্থে কিন্তু এখনো ওই অর্থে যুদ্ধ শুরু হয়ে যায়নি। হ্যাঁ, টেনশন আছে, চাপা উত্তেজনা অবশ্যই আছে, সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু সেই অর্থে যুদ্ধ শুরু হয়ে যায়নি। কারণ দুটো দেশই জানে এর কনসিকুয়েন্স কি হতে পারে। কোনো দেশ যদি আগে, মানে কেউ কাউকে ছাড়বার নয়, ইরানও যথেষ্ট শক্তিশালী আর্মামেন্টের দিক দিয়ে, প্লাস আরও যে ওর যে অক্ষ শক্তি আছে যেটা বলি, মানে বিভিন্ন যে সাপোর্টাররা আছে তারা, প্লাস ইসরায়েলও যথেষ্ট টেকনিক্যালি যথেষ্ট উন্নত দেশ। তো সেক্ষেত্রে কিন্তু একটা ফুল ফ্লেজ যুদ্ধ বাঁধলে কিন্তু দুদিকেই ক্ষয়ক্ষতির সম্ভাবনা যথেষ্ট আছে। সুতরাং কেউই চাইবে না যে এরকমভাবে হোক। তো ইরানের তরফ থেকে একটা খবর একটু আগে এসেছে যে তারা বেশি অ্যাগ্রেসিভনেস চায় না, তারা চায় না এক্সক্যালেট বেশি যাতে হয়। তো সেটা একটা ভালো খবর এসেছে এই দিকে। সুতরাং যুদ্ধ নিয়ে আমার মনে হয় না যে খুব একটা, হ্যাঁ টেনশন থাকবে, কিন্তু খুব একটা যে গেল রব এখনই শুরু করার মতো কিন্তু কিছু হয়নি। এটা আমি আবার বলছি, কিছু হয়নি। কিন্তু এই যে চার্টে কিন্তু ব্যাপারটা লক্ষ্য করুন, চার্টে কিন্তু অলরেডি এই যে ব্যাপারটা লোয়ার, এই যে লো তৈরি করলো, তারপর দেখুন আবার বাউন্স দিল, সেটা কিন্তু আগের হাইকে ক্রস করতে পারলো না, তারপর আবার লোয়ার একটা লো তৈরি করলো। এই ব্যাপারটা কিন্তু যুদ্ধের ব্যাপার নয়, তার আগেই তৈরি হয়ে গেছে ইউএস মার্কেটে। সেটা ইনফ্লেশনের জন্য হতে পারে, যুদ্ধের এই চাপা টেনশনের জন্য হতে পারে, সব কিছু হতে পারে। এবার ধরুন কালকে একটু যুদ্ধ লাগলো, তার জন্য এমনিতেই হয়তো চারটা পড়তো, যুদ্ধের জন্য আরেকটু পড়লো, তখন বলা হলো ওই যুদ্ধের জন্যই পড়ছে, তার ব্যাপারটা নয়। অলরেডি দেখুন এখানে কিন্তু টপের উপরে, এই উপরটাকে কিন্তু বিগত এক সপ্তাহ বা 5-7 দিন ধরেই কিন্তু যে আবার নতুন করে হাই কিন্তু তৈরি করছিল না ইউএস মার্কেট, এটা কিন্তু একটু দেখতে হবে। ঠিক আছে, তাও এখনো যে মানে গেল রব করার মানে হয় না, উপর থেকে 1-2%-এর মতোই মাত্র কারেকশন এসেছে, যেটা খুবই একটা স্বাভাবিক, যেটা একটা হেলদি কারেকশন। তো সেটা আসুক, কিন্তু আবার বলছি যুদ্ধ নিয়ে অযথা মাথামাতি এখনই করার দরকার নেই, যতক্ষণ না পর্যন্ত কোনো মানে টেনশনের থেকে একটু বেশি ডাইরেক্ট যুদ্ধ লাগছে, ততক্ষণ কিন্তু ওই যুদ্ধ আসবে বলে যে ভয়টা, সেটা আপাতত করার কোনো দরকার নেই। কিন্তু চার্টে একটু নেগেটিভ যে নর্মাল টেকনিক্যাল প্যাটার্নটা তৈরি হয়েছে তার উপর একটু ফোকাস থাকবে, তার জন্য অ্যালার্ট থাকবে, যুদ্ধের জন্য অ্যালার্ট নয়, এই চার্ট প্যাটার্নের জন্য আমি অ্যালার্ট থাকবো। ঠিক আছে, এটা বোঝা গেল, অ্যালার্ট থাকবো, কিন্তু কেন সেটা যাতে পরিষ্কার থাকে। এর জন্য নিফটির চার্ট আমি আলাদা করে ওপেন করছি না, নিফটিতেও কিন্তু আমি অ্যালার্ট থাকবো। নিচের দিকে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, দেখুন বিশ্বের বাজার যদি কারেক্ট হয়, নিফটিও কারেক্ট হতে পারে, তার জন্যই আমি একটু অ্যালার্ট অবস্থায় কিন্তু থাকবো। অবশ্যই আমি উইকেও ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিশ্চয়ই আনবো, যখনই কোনো ইম্পর্টেন্ট লেভেল যদি ব্রিচ হয়। আপাতত 22,500 একটা ইম্পর্টেন্ট লেভেল, 22,200 থেকে 22,500 এই রেঞ্জটা মনে রাখুন, এই রেঞ্জটা কিন্তু ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলের দিকে নজর রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবার চলে আসি যে এই নিউ ইয়ারে আজকে একটা ভালো দিন, এই নিউ ইয়ারে 3টে রেজলিউশন, 2 বা 3টে রেজলিউশন, আমি ঠিক কাউন্ট করব না, আপনাদের সামনে আমি বলবো স্পেশালি নেক্সট জেনারেশনের জন্য, বা নিজের রিটায়ারমেন্ট বা নিজেদের যে ভবিষ্যতের জন্য কিছু আমি কথা বলবো। ধরুন অনেকেরই একটু স্বপ্ন থাকে যে শেয়ার মার্কেট থেকে কিছু এক্সট্রা ইনকাম বা রোজগার হলে সেটা দিয়ে কারোর হয়তো নতুন গাড়ি কেনার একটু স্বপ্ন থাকে, কারোর হয়তো কোনো তার নিজের নতুন বাড়ি তৈরি করার ফার্স্ট ডাউন পেমেন্টটা যাতে চলে আসে সেই নিয়ে একটা ইচ্ছা থাকে, ছেলে মেয়ের পড়াশোনা সেসবের ব্যাপার তো থাকেই, এই জিনিসগুলো কিন্তু থাকে, প্লাস একটা রিটায়ারমেন্টের ব্যাপারটাও থাকে। তো এই 3-4টে গোল মোটামুটি আমাদেরকে কাছে কিন্তু থাকে। এইবার যেটা আমি বলতে চলেছি সেটা হয়তো আপনারা কেউ ভাবেননি, বেশিরভাগ লোকই ভাবেন না, আমি প্লিজ একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব এটা ভাবুন। আমি নিজেও পার্সোনালি এই দিকে ভাবছি বা ভাবি, আপনাদেরও সেটা বলছি। সেটা হচ্ছে এডুকেশন। আপনার নিজের এডুকেশন নয়, আপনার যে নেক্সট জেনারেশন, এনজি নেক্সট জেনারেশন, তাদের এডুকেশন মানে পড়াশোনার কথা, ওই পুঁথিগত পড়াশোনার কথা বলছি না, মানে ক্লাস 1-2, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, এসবের কথা বলছি না। আমি বলছি মানি ম্যানেজমেন্টের যে এডুকেশন, যেটা আমাদের স্কুলে শেখানো হয় না, যেটা আমাদের কলেজে শেখানো হয় না, যেটা আমাদের স্কুলে শেখানো হয় না, সেই মানি ম্যানেজমেন্ট বা সেই যে একটু ব্যবসায়িক মনোবৃত্তি তৈরি করা, সেই ধরনের একটু এডুকেশনটা বাড়িতে নিজে থেকে একটু দেওয়ার চেষ্টা করুন।
ঠিক আছে, এটা আমি আপনাদেরকে বলার কেউ নই, আমি নিজে সেই ব্যাপারটা একটু ভাবছি বলেই আপনাদের সাথে শেয়ার করলাম। কিভাবে দেবেন দেখুন, আজকালকার দিনে প্রথম যে যতই ছেলে মেয়ে হয়তো আপনার ছোট আছে, হয়তো বুঝছেন যে ছেলে মেয়ে ছোট আছে, এই বয়সে কি বুঝবে না, এই বয়সে আপনাকে ডাইরেক্ট যে শেয়ার মার্কেট বোঝাতে হবে তা তো নয়। আপনি ইনভেস্টমেন্টের ব্যাপারটা বোঝান, যে ইনভেস্টমেন্ট কি করে স্বল্প স্বল্প সঞ্চয় করা যেতে পারে সেই ব্যাপারটা বোঝান। লায়াবিলিটিস আর অ্যাসেট এই দুটোর মধ্যে পার্থক্য করতে শেখান। ঠিক আছে, আবার আমি ভালো করে লিখে দিই, অ্যাসেট আর লায়াবিলিটি এই দুটোর মধ্যে পার্থক্য করতে শেখান, যে অ্যাসেট কোনগুলো আর লায়াবিলিটিস কোনগুলো। লোন নিয়ে ফোন কেনা এটা একটা লায়াবিলিটিস, এটা আপনার ফোনটা আপনার অ্যাসেট হলো না, সেটা শেখান। ঠিক আছে, আপনার হয়তো টিনেজার আছে, আপনার ছেলে মেয়ে, তাদেরকে এই ব্যাপারগুলো একটু আগে থেকে শেখান, তাহলে বোঝা যাবে যে কোনটা অ্যাসেট সে লাইফে বেছে নিতে পারবে, কোনটা অ্যাসেট আর কোনটা লায়াবিলিটিস। আমি অনেক বড় লোন নিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করলাম, ঠিক আছে, সেটা নয় আমি থাকলাম, তাহলে সেটা নয় একটা আলাদা ব্যাপার, কিন্তু অনেকে লোন নিয়ে বাড়ি করে, তারপর সেটাকে যথোপযুক্ত প্ল্যান করে নেয় না, মানে লোনের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় বা এই, তাহলে সেটা অ্যাসেট আর হলো না সেই বাড়িটা, সেটা আপনার লায়াবিলিটিস হয়ে গেল। আপনি তার জন্য হয়তো ভালো জব চেঞ্জের অপরচুনিটি নেবেন না, হয়তো আপনি সেই রিস্কটা নিতে পারবেন না, কারণ আপনি বলবেন আমার তো লোন চলছে। বা বা একটা দামি ভালো একটা 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 গাড়ি কিনলেন কিন্তু ধারে, যেটা আপনার নেট অ্যাসেট ভ্যালু যে আপনার তার নেট ওয়ার্থের থেকে অনেকটা বেশি হয়ে গেল, তাহলে সেটা আপনার লায়াবিলিটিসে চলে যাবে। হ্যাঁ, আপনি ডেট নিন, ডেট নেওয়াটা খারাপ নয়, মানে ওই লোন নিয়ে জিনিসটা বলছি, সেটা যদি নিজের সাধ্যের মধ্যে থাকে তাহলে ঠিক আছে, না হলে নয়। এই প্রসঙ্গে বলি, একটা বই পারলে পড়ে নেবেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড বলে একটা বই আছে, অ্যামাজনে পেয়ে যাবেন, একটু পড়বেন ব্যাপারটা, খুব সুন্দর বই। এবং পারলে ছেলে মেয়েদেরও আগে আগে নিজে থেকে পড়ে নিয়ে তারপর তার সার বস্তুটা নিজের বাচ্চাদের একটু বোঝানোর চেষ্টা করবেন। ওখানে কিন্তু অ্যাসেট লায়াবিলিটি এই জিনিসগুলোর উপর ভালো করে ফোকাস করে অনেক জিনিস বোঝানো হয়েছে। আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলাম, এবার আপনি আপনার মতন করে যেটা ভালো বোঝেন সেটা করে কিন্তু একটু বুঝতে হবে। একটু পাওয়ার অফ কম্পাউন্ডিং, যে ছোটবেলা থেকে শুরু করলে কিভাবে বাড়তে পারে আপনার অ্যাসেট, সেইগুলো নিয়ে একটু আলোচনা করবেন। এই বলতে হবে না যে শেয়ার বা এফএনও ওইসবগুলো শেখাতে বলছি না, ওইসব নিয়ে বলতে হবে না, কিন্তু একটু ইনভেস্টমেন্টের জিনিস, একটু পাওয়ার অফ কম্পাউন্ডিং, একটু সঞ্চয় করার মানসিকতা, একটু বাজে খরচ যাকে বলে সেগুলো না করা, সেই জিনিসগুলোর উপর কিন্তু একটু জোর দেওয়া বা সেইগুলোর দিকে একটু শেখানোর মনোবৃত্তি করতে হবে, যেটা যেটা কিন্তু আমাদের নর্মাল স্কুল কলেজে অত্যন্ত দুঃখের সাথে বলছি এখনও শেখানো হয় না, এবং আমি জানি না আগামী 5 বছরেও আমাদের সিলেবাসে সেগুলো আসবে কিনা বা শেখানো হবে কিনা। ঠিক আছে, তো তাই বলছি এই জিনিসগুলোকে আমাদেরই শেখাতে হবে, অ্যাসেট কি, লায়াবিলিটিস কি, কোনটা নেব কোনটা করব না, সেই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। রিয়েল মানিটা কি আসলে বুঝতে হবে। রিয়েল মানি ওই টাকা যেটা গভর্নমেন্ট ছাপাচ্ছে সেটাই যে রিয়েল মানি হয়ে উঠছে তা কিন্তু নয়, কারণ আজকে আমার রিয়েল ইনফ্লেশন কোথায় চলে গেছে আপনিও জানেন, 4%-এর অনেক বেশি, 6% দরে ইনফ্লেশন চলছে, এটা গভর্নমেন্ট বলছে 5.85% ইনফ্লেশন চলছে, কিন্তু বাজার যারা করি তারা আমরা জানি ইনফ্লেশনটা কি, টাকার ভ্যালু কি পরিমাণে কমছে। সুতরাং সেই দিয়ে আপনি শুধু পিপিএফ আর এফডিতে রেখে টাকা গ্রোথ হবে না, টাকার হয়তো ইনফ্লেশনের সাথে সমপরিমাণ, আপনার ইনফ্লেশনও বাড়লো, আপনার এফডির পরিমাণও বাড়লো, তাহলে তো দুটোই একই হয়ে গেল, আপনার টাকার পারচেজিং পাওয়ার বাড়ছে না। সেই জিনিসটা জানাতে হবে, যে বাচ্চাদের শেখাতে হবে যে কি করে টাকার পারচেজিং পাওয়ারটা, আপনার যে সঞ্চিত অর্থ তার পারচেজিং পাওয়ারটা কিভাবে বাড়ানো যেতে পারে, তাহলেই তো আস্তে আস্তে আমরা ওয়েলদির দিকে যেতে পারি, যেটাকে বলে সত্যি ওয়েলথ ক্রিয়েশন করা। তো পারচেজিং পাওয়ার বানাতে হবে, এবং আগামী দিনগুলো কিন্তু আরও ইনফ্লেশন বাড়তে পারে, কোনো অসুবিধার মানে মানে কোনো, আমি তো মানে ইনফ্লেশন আজকে যা আছে পরবর্তীকালে তার থেকে বেশি হতেই পারে, কোনো মানে অবাক হবার কিছু নেই। মাঝে মাঝে এরকম, হ্যাঁ, আবার মাঝে মাঝে হয়তো কমবেও সাইকেল অনুযায়ী, কিন্তু মানে এই বাড়া অবস্থায় আপনি দেখুন না, ইনফ্লেশন বাড়া অবস্থায় কত বছর ধরে আছে বা কত দিন ধরে আছে, যথেষ্ট অনেক দিন হয়ে গেল যেখানে ইনফ্লেশন হাইয়ার রেটের দিকে আছে। তো এই দিকে থাকতে হবে, সেখানে পারচেজিং পাওয়ার
সেগুলোর কি করে বাড়াবো সেগুলোর উপর একটু ফোকাস করব। হ্যাঁ, একটু একটু ফিক্সড ইনকামও একটু কিভাবে রাখা যায়, সঞ্চয় কি করে করা যায়, এই ব্যাপারগুলো অল্প অল্প করে একটু বোঝানো, এই জিনিসগুলোর কিন্তু উপর প্লিজ এই নিউ ইয়ারে একটু রেজলিউশন নিন যে একটু নিজের থেকে খেটে অল্প অল্প করে তাদের মাথায় ঢোকানো, বয়স অনুযায়ী। ধরুন আপনার 5-6 বছরের শিশু আছে, তাদেরকে অন্যরকমভাবে বোঝান, একটু পাওয়ার অফ সঞ্চয়টা একটু শেখালেন যে কিভাবে সঞ্চয় করা যায়। তার থেকে একটু বড় বয়সের বাচ্চাদের আরেকটু বেশি করে শেখালেন। এইভাবে একটু কিন্তু দেখা যেতে পারে, একদম ব্যাপারটা কিন্তু উড়িয়ে দেবেন না। আচ্ছা, আর দুটো তিনটে রেজলিউশনের কথা বললাম, সেটা আমি একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে ট্রেডিং যাই করছেন করুন, কেউ হয়তো অপশন করেন, কেউ এফএনও করেন, কেউ ইন্ট্রাডে করেন, যা আছে নিজের মতো ঠিক আছে, সেটা তো চলছে। কিন্তু ট্রেডিংয়ের প্রফিটের মিনিমাম 50-60% কিন্তু ইনভেস্টমেন্ট প্লিজ করবেন, প্লিজ, এটা কিন্তু রিকোয়েস্ট রইল। এরকমভাবে রিকোয়েস্ট হয়তো কেউ করে না, কিন্তু আমি বললাম, আমি পার্সোনালি এরকম করছি। আমি যা ট্রেডিং থেকে যা ইনকাম হয় সেটা কিন্তু আমি ইনভেস্টমেন্ট করে দিই। আপনারাও সেই দিকে একটু নজর দিন। হ্যাঁ, এবার অনেকে বলবেন দাদা আমি তো ট্রেডিংয়েই প্রফিটেবল নই, তাহলে ইনভেস্টমেন্ট করব কি করে? ঠিক আছে, আজকে প্রফিটেবল হয়তো নয়, শিখে গিয়ে নিজেরা নিশ্চয়ই উন্নতি হবে, কোনো এক সময় প্রফিটেবল হবেন, তাহলে সেই ইনভেস্টমেন্টটা তখন শুরু করবেন। বা আপনি যখন প্রফিটেবল নন, তাহলে কেন প্রফিটেবল নন সেটা নিয়ে অ্যানালিসিস করুন, সেখানে দেখুন যে উন্নতি করতে পারছেন কিনা দিন দিন বা মাস দর মাস। যদি দেখেন যে না, আপনি 1-2 মাস বা 3 মাস আগে যে ভুলগুলো করতেন, ভুলগুলো আইডেন্টিফাই হওয়া সত্ত্বেও সেম ভুলগুলো এখনো করছেন, তাহলে বুঝবেন যে না, কিছু এগোচ্ছি না। হ্যাঁ, যদি দেখেন যে আগে আমি 10টা ভুল করতাম 6 মাস আগে, এখন সেই 10টা ভুল থেকে কমে আমি এখন 2টো ভুল করি বা 4টে ভুল করি, তাহলে ঠিক আছে, তাহলে এইটাকে একটু কন্টিনিউ করুন, আপনি ঠিক হয়ে যাবে। কিন্তু কেন, শিখতে সবারই সময় লাগে, আমারও 3 বছর লেগেছিল। কিন্তু যদি দেখেন না কোনো প্রোগ্রেস হচ্ছে না, তাহলে আস্তে আস্তে সেই পথ থেকে সরে আসতে হবে। যদি দেখেন যে আমি অপশন ট্রেড করে বা অপশন বাই করে আমার জমছে না ব্যাপারটা, তাহলে আমি অপশন বাই আর করব না। আমি যদি দেখি যে আমার ভুলটা বারবার আমি রিপিট করছি, জানা সত্ত্বেও, মানে জেনে শুনে ভুল যেটাকে বলে, সেটা বারবারই আমি করে ফেলছি, নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না যতই আমি জানি, তাহলে সেখান থেকে বেরিয়ে আসবো। তারপর অন্যটা দেখবো, অপশন সেলিং দেখবো, সেটাতেও যদি দেখি সেম ভুল আমি বারবার করছি, 3-4 মাস ধরে দেখলেন যে একই ভুল বারবার করছি, তাহলে অবশ্যই সেটা আর করবো না, তাহলে অপশন থেকে টাটা বাই বাই, সুইং ট্রেডিংয়ে আসবো। সুইং ট্রেডিংও দেখলাম না, আমি একই ভুল বারবার করছি, তাহলে না, ট্রেডিংও নয়, তাহলে আমি শুধু ইনভেস্টমেন্টই করবো। এইভাবে দেখতে হবে। আপনার তো এখানে এই নয় যে আপনার কাছে অগাধ টাকা আছে আমাদের কাছে, আর টাকা উড়িয়েই যাব, না, তা একদমই নয়। আমার চ্যানেলটা ট্রেডিং চ্যানেল হয়েও আমি আপনাদের এই ব্যাপারটা বলছি। যদি দেখেন না ট্রেডিং জিনিসটা আমার জন্য হচ্ছে না, তাহলে জোর করে তার পিছনে পয়সা নষ্ট করবেন না, এটা আমি বারবার বলছি। আর যদি দেখেন যে আপনার উন্নতি হচ্ছে, যে 3 মাসের আগের আপনি আর এখন আপনির মধ্যে একটু পার্থক্য হয়েছে, ট্রেডিংয়ে একটু হলেও উন্নতি হচ্ছে, আপনি আস্তে আস্তে ভালো করছেন, তাহলে কন্টিনিউ করুন, আস্তে আস্তে আপনি নিশ্চয়ই ঠিক হয়ে যাবেন। এবং একবার যখন ট্রেডিংয়ে প্রফিটেবল মানুষ হয়ে যায়, তখন কিন্তু ভাই বেশ ভালো মার্কেট তাকে রিওয়ার্ড দেয়, কেন তার আগে সে ওই ঘামটা দিয়েছে, মানে ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে সে আগে, তাই জন্যই মার্কেট তাকে ভালো মতন রিওয়ার্ড দেয়। কিন্তু এই প্রচেষ্টা যদি আপনার কন্টিনিউয়াস চলে, আপনি যদি নিজেকে কোনো উন্নতি না করতে পারেন, তাহলে তো ওইখানে বসে থেকে পয়সাটা নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে ইনভেস্টমেন্ট করুন, ভালো সুন্দর স্টক আছে বা মিউচুয়াল ফান্ড আছে, সুন্দর ইনভেস্টমেন্টে কিন্তু পয়সা তৈরি হয়। এই ব্যাপারটার উপরে কিন্তু নিউ ইয়ারে প্লিজ একটু ফোকাস করুন, একটু রেট্রোস্পেক্টিভ করুন, একটু অ্যানালিসিস করুন, নিজে কোন দিকে যাচ্ছেন বা কোন দিকে আপনার ভবিষ্যৎটাকে নিয়ে যেতে চান। দ্বিতীয় পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা আমি বলছি, একটু আদার অ্যাসেট ক্লাসে কিন্তু ডাইভার্সিফাই করুন। এটা আমি বারবার বলছি, একটু আদার অ্যাসেট ক্লাসে ডাইভার্সিফাই করুন। মানে তার মধ্যে একটা আছে গোল্ড, তারপর যাদের একটু ধরুন বেশি টাকা পয়সা আছে বা একটু আছে বা প্ল্যান করতে পারেন, তারা রিয়েল এস্টেটকেও অবশ্যই দেখবেন। এই জিনিসগুলোকে কিন্তু একটু দেখতে হবে। আদার অ্যাসেট ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখনই অনেকে নিচে লিখবেন দাদা বিটকয়েনে করবো, একদমই নয়, কেন বিটকয়েন আমি বুঝি না, সুতরাং তার এক্সপার্ট আমি নই। হয়তো ভালো বা খারাপ আমি সেটা জানি না, সুতরাং আমি তার এক্সপার্ট নই, তাই বা আমিও নিজে করছি না, তাই আপনাকেও আমি কিছু বলতে পারবো না। কিন্তু গোল্ড, রিয়েল এস্টেট, এই যে আদার অ্যাসেট ক্লাস, সেগুলো কিন্তু একটু দেখবেন। হ্যাঁ, আমি ওই ফিক্সড ইনকাম বা সঞ্চয় ওগুলো নিয়ে বলছি না, কারণ ওগুলো আমি জানি কারোর না কারোর আমাদের এফডি, পিপিএফ এগুলো থাকেই, ওগুলো নিয়ে আলাদা কিছু বলার নেই। ইন্স্যুরেন্স কিছু করে রাখবেন, মেডিকেল করা থাকলো, সেগুলো তো করবেনই, সেগুলো আলাদা, সেটা নিয়ে আমি বলছি না। কিন্তু আদার অ্যাসেট ক্লাস, গোল্ড, রিয়েল
এস্টেট এগুলোর উপর একটু ফোকাস রাখবেন। স্পেশালি রিয়েল এস্টেটের মধ্যে কিন্তু আমি অ্যাপার্টমেন্টের কথা একদমই বলছি না, যদি প্লট জমি যেটা সত্যি পৃথিবীতে আপনার একটা ফুটপ্রিন্ট থাকলো, যেটা আর নতুন করে তৈরি হবে না, সেই জিনিসগুলো কিন্তু একটু দেখতে হবে। যেগুলো স্কেয়ার্স অ্যাসেট ক্লাস সেগুলোকে কিন্তু একটু দেখতে পারেন, কারণ ডলার ডিভ্যালুয়েশন কিন্তু হচ্ছে। আমি এই নিয়ে ডিটেলসে একটা ভিডিও আনবো, যদি চান এই গ্লোবাল ইকোনমিতে কি চলছে এখন, কি একটু চেঞ্জ হয়েছে আফটার কোভিড, যদি চান নিচে রিকোয়েস্ট করবেন ভিডিওর জন্য। আপনাদের যদি অনেকের রিকোয়েস্ট আসে আমি নিশ্চয়ই তার উপর একটা ভিডিও বানাবো, কারণ এই নিয়ে কথা বলতে গেলে অনেক ডলার কিন্তু প্রচুর ডিভ্যালুয়েশন হচ্ছে, এবং 2033 বা 2030 নাগাদ কিন্তু যে ইউএস এর যে ধার, নেট ঋণের পরিমাণ, সেটা কিন্তু প্রচুর বাড়তে চলেছে। ঠিক আছে, এখনই ইউএস এর যে ঋণের পরিমাণ প্রচুর বেশি। কেন ঋণের পরিমাণ বেশি হচ্ছে জানেন? যখন যখন অনেক বছর আগে, প্রায় এক দশকেরও বেশি সময়ের আগে, যখন থেকে আপনার গোল্ডের আগে ছিল কি, গোল্ড থাকলে তত পরিমাণ আপনার ডলার ছাপানো হতো। সেইটা যখনই বন্ধ করে দিয়েছিল আমেরিকান প্রেসিডেন্টরা, যখন ছিল, তারপর থেকে কিন্তু ডলার যে করে মানে ছাপানো হয়, এবং তাদের কি হয়, তারা কিন্তু ধার নিয়ে চালাতে শুরু করে, মানে ডেট নিয়ে চালাতে শুরু করে ইউএস গভর্নমেন্ট। ডলারকে আর গোল্ডের নিরিখে ডলার ছাপানো হবে, বা ডলারের রেস্ট্রিকশন আর থাকে না। তারপর থেকেই কিন্তু এই যে ইনফ্লেশনটা আস্তে আস্তে বাড়তে শুরু করে, এবং তার জন্যই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যেমন দেখছেন যে ইউএস এর ডেটের পরিমাণ বাড়ছে। যে একটা কান্ট্রির ডেটের পরিমাণ বাড়লে সেই দেশের যে ইকোনমি, বা সেই দেশের যে ডলার, সেই দেশের যে কারেন্সি, সেটা কিন্তু উইকেনিং হয়। তাই জন্য ডলারের আস্তে আস্তে কিন্তু ভ্যালুটা কমে। এবার ডলারের ভ্যালু কমছে, আপনি দেখছেন আরে না ইন্ডিয়ান রুপিসও তো কমছে। হ্যাঁ, আগে ছিল 70 টাকা, এখন 83 টাকা ডলারের। কই, ডলার তো ভালো আছে না, মানে পুরো ডলারের উপর ডিপেন্ডেন্ট যে কারেন্সিগুলো, সেগুলোও তখন কমে, কেননা অয়েল বা ডলার এসব দিয়েই হয়। তার মানে নেট পারচেজিং পাওয়ার, এই যে মেন অর্থনীতিগুলোর মেন যে টাকার, সে টাকা বলুন, মানে আইএনআর বলুন বা ডলারের বলুন, এই পারচেজিং পাওয়ারগুলো আস্তে আস্তে কমছে। তার জন্যই কিন্তু গোল্ডের দরকার। এই যে গোল্ডের আপনি দেখছেন দাম এত বাড়ছে কেন? আপনি কেনার জন্য কি বিদেশের লেভেলেও ডলার, মানে ডলার টার্মসেও যে গোল্ডের দাম বাড়ছে, এটা কি আপনি কেনার জন্য বাড়ছে? তা তো নয়। বড় বড় যে রিজার্ভ ব্যাঙ্কগুলো আছে, চাইনিজ রিজার্ভ ব্যাঙ্ক বলুন, ইউএস এর যে রিজার্ভ ব্যাঙ্ক আছে, বিভিন্ন দেশের রিজার্ভ ব্যাঙ্ক, আমাদেরও রিজার্ভ ব্যাঙ্ক, মানে মেন যে ব্যাঙ্ক থাকে এক একটা দেশের, সেই দেশগুলো ভরে ভরে কিন্তু গোল্ড কিনছে অ্যাজ এ সিকিউরিটি, মানে ডলারকে তারা এখন ততটা গুরুত্ব দিচ্ছে না। আগে তারা ফরেক্স রিজার্ভ হিসেবে ডলারকে বেশি রাখতো, এখন কিন্তু অনেক দেশ গোল্ডে শিফট করছে, গোল্ডের পরিমাণটা কিন্তু বাড়াচ্ছে, গোল্ড রিজার্ভ বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? তারা এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করতে পারছে। একটু আজকে শেয়ার মার্কেট থেকে একটু আলাদা ধরনের কথা বলছি, কারণ এই আলাদাভাবে একটু ভাবতে শিখুন। আশা করি আপনাদের জিনিসটা ভালো লাগছে। প্লিজ একটু লাইক করে দেবেন ভিডিওটাকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের যদি একটু হাটকে ব্যাপারগুলো জানতে চান, বুঝতে চান, প্লিজ একটু কমেন্ট করে দেবেন। আমি একদিন ডিটেলস একটা এরকম ভিডিও আনবো। তো এই জন্য বলছি, আদার অ্যাসেট ক্লাসের মধ্যে কিন্তু একটু আপনারা নজর দিন। সবকটা কিন্তু শেয়ারে করে রাখলাম তা নয়। হ্যাঁ, ইন্ডিয়া ঠিক আছে, ইন্ডিয়া হয়ে যাচ্ছে, গ্রোথ ইকোনমি আছে, সব হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু যদি একটা গ্লোবাল মেল্ট ডাউন হয় কখনো কোনো কিছুর জন্যে, তাহলে কিন্তু ইন্ডিয়াও তার একটা সাময়িক ঝটকা কিন্তু এসে পড়বে। আচ্ছা, এইবার আমি আসি যে আরেকটা যে পয়েন্ট, যেটা এই দুটো পয়েন্ট বললাম, থার্ড অ্যান্ড লাস্ট পয়েন্ট বলবো, যে করে হোক, দেখুন আমি ফার্স্ট পয়েন্টে ইনভেস্টমেন্ট আপনাদের সাথে বলেছি, সেকেন্ড পয়েন্টে অ্যাসেট ক্লাস বলেছি, থার্ড যে পয়েন্টটা সেটা আমি বলছি, দেখুন শুনতে হয়তো একটু আপনাদের একটু অন্যরকম লাগবে, কিন্তু সেটা হলেও সত্যি। আপনি বা আমি যা আমাদের ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করছি করার চেষ্টা করছি, সেটা কাদের কথা ভেবে? এক হচ্ছে তার দুটো কারণ, মেনলি দুটো কারণ। এক, আমাদের যে বর্তমান যে লাইফটা চলছে, সে আপনি এবং আপনার ফ্যামিলি মিলিয়ে যে লাইফটা চলছে, সেটাকে একটু বেটার করা, ঠিক আছে? আর দুই, আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটু ওয়েলথ ক্রিয়েট করে যাওয়া, যাতে আমরা যে ধরনের স্ট্রাগলটা আমাদের ছোটবেলায় করেছি, আমাদের নেক্সট জেনারেশন সেটা যাতে না করে। ব্যাস এইটুকুনি। এই দুটো মেন কারণেই কিন্তু আমরা জমানোর ব্যাপারটা করছি, এর মধ্যেই সব চলে আসে, তাই না? ভালো একটা এডুকেশন দিতে পারি, ভালো ইউনিভার্সিটিতে পাঠাতে পারি, ওই জিনিসগুলোর জন্য এই দুটো কারণেই করছি, তাই তো?
এই দুটো কারণের মধ্যে দিয়ে করতে গিয়ে বা এই দুটো জিনিসের পিছনে ছুটতে গিয়ে কিন্তু মেন জিনিসটাকে ইগনোর করবেন না, সেটা হচ্ছে নিজের নেক্সট জেনারেশনকে বা ফ্যামিলিকে সময় দেওয়া। এই জিনিসটাকে ইগনোর করবেন না, মানে টাইম। এটা নিয়ে আপনাদের কেউ বলে না, কোনো শেয়ার মার্কেটের চ্যানেলে তো টাইম নিয়ে বলা হয় না যে ফ্যামিলিকে টাইম দিন, সেটা নিয়ে বলা হয় না, কারণ এখানে টাকার পিছনে ছোটার কথাই বলা হয়, সবাই তাই বলবে। কিন্তু আমি যেটা নিজের জীবন দিয়ে ফিল করি যে এইটা কিন্তু পাবেন না। টাকা আজ আছে, হয়তো এখন নেই, 5 বছর বাদে চলে আসবে, ওই জিনিসটা কিন্তু পাওয়া যায়, মানে টাকা যেমন চলেও যায়, টাকা পাওয়াও যায়, কিন্তু টাইম একবার চলে গেলে আপনি পাবেন না। ব্যাপারটা এইখানে, একটু ফ্যামিলিকে টাইম দিন, নাহলে এই কার জন্য কি করছেন, নিজের ফ্যামিলি নিজের এইসবের জন্যই তো করছেন, তাহলে তাদেরকে একটু সময় দিন, তাদেরকে একটু শেখান কিছু অন্য জিনিস, শুধু শুধু এই ফিনান্সিয়াল ব্যাপার না, অন্য কিছু আপনার থেকে আপনার সন্তান অনেক কিছু শেখার আছে, সেগুলো একটু শেখান, তাদের একটু সময় দিন। আজকের মানে ওই স্মার্টফোনটাকে একটু দূরে রেখে, স্মার্টফোনটাকে একটু দূরে রেখে একটু তাদের সাথে সময়টা দেওয়ার চেষ্টা করুন, তাহলে হয়তো দেখবেন তারাও স্মার্টফোনটা ছেড়ে দিয়ে আপনার সাথে সময় দিচ্ছে। এই সময়টা একটু দেওয়ার চেষ্টা করুন। একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক কথা বলছি কিনা, বা আপনাদের মনে কি হয়। প্লিজ এই নিউ ইয়ারে তাই বলছি, একটু সময় দেওয়ার চেষ্টা করুন তাদেরকে নিয়ে। ওই তাদের যে ওই একটু ছোট্ট কথা হয়তো আপনি বললেন, সে হয়তো সারা জীবন ধরে আপনার কথাটা মনে রাখবে, আপনার নেক্সট জেনারেশন। আমরা তো সব সময় থাকবো না, হয়তো সেই নেক্সট জেনারেশনের কিন্তু আমাদের যে এই স্পেন্ড করা তাদের সাথে সময়টা, এইটা তারা মনে রাখবে, এবং সেইটা থেকে তাদের কিন্তু অনেক উপকারে হয়তো দিতে পারে। আমাদের যে এক্সপিরিয়েন্সটা, সেটা তাদের সাথে শেয়ার করুন। যে বয়সেরই আপনার ছেলে মেয়ে থাকুক না কেন, তাদের সাথে সেইভাবে তাদের ভাষায় একটু সময় দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, টাকা পয়সা তো ব্যাপারটা থাকবেই, এটা তো আছেই, কিন্তু তার সাথে ফ্যামিলি টাইম, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার কিন্তু একটু চেষ্টা করুন। এটা আমি নিজেকেও বলছি, এটা আপনাদের বলছি তা নয়, আমি নিজেকেও বলছি। মাঝে মাঝে হয়তো সময় হয়ে ওঠে না এই শেয়ার মার্কেটের বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু আমাদের এই কাজটা করা উচিত। আশা করি একটু অন্য ধরনের এই থার্ড পয়েন্টটা লাগলো। প্লিজ এটা একটু করার চেষ্টা করবেন। যাই হোক, আশা করব আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। আবার সবাইকে, আপনাদের এবং আপনাদের ফ্যামিলির সবাইকে শুভ নববর্ষের জানালাম। শুভ নববর্ষে যাতে আমাদের ফিনান্সিয়াল জার্নির ব্যাপারটা ভালো করে আরও হতে পারে, সেটার দিকে একটু নজর রাখুন। ভিডিওকে একটু ভালো লাগলে লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।